আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হলো আমাদের অ্যামিন, অ্যামাইড, তারপরে অ্যামোনিয়া এগুলোর ক্ষারধর্মিতা, রিলেটিভ ক্ষারধর্মিতা দেখব। তো দেখো, তো আমি যদি বলি যে আমার কাছে আছে অ্যামোনিয়া, NH3। তো তোমরা সবাই জানো যে এটা আমাদের একটা ক্ষার, ব্রনস্টেড লাউরি বলো আর লুইস বলো, এটা আমাদের একটা ক্ষার। কেন ক্ষার? কারণ আমাদের যদি আমি বলি লুইস মতবাদ অনুসারে ওর লোন পেয়ার আছে, ওর লোন পেয়ার আছে, যার কারণে ও লোন পেয়ার দিতে পারে, সুতরাং ও একটা ক্ষার লুইস মতবাদ অনুসারে। আর যদি আমি ব্রনস্টেড লাউরি অনুসারে বলি, ব্রনস্টেড এবং লাউরি মতবাদ অনুসারে যদি বলি, তাহলে ও H+ গ্রহণ করতে পারে, ও H+কে গ্রহণ করতে পারে, যার কারণে ও একটা আমার ব্রনস্টেড লাউরি ক্ষার এবং ওর কাছে লোন পেয়ার আছে, লোন পেয়ার দিতে পারে, তার মানে ও একটা লুইস ক্ষার। আচ্ছা, তো এখন অ্যামিন জিনিসটা কি? অ্যামিন হলো তোমার যে এই যে আমার অ্যামোনিয়া আছে NH3, এই অ্যামোনিয়ার এখানে যদি আমার একটা আর গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, মানে আমি যদি বলি যে আমার NH2 এবং একটা এইচকে আমি বাইরে লিখলাম, এই এইচটা যদি সামহাও আমার এই আর দ্বারা এইখানে এই এইচের জায়গা এই আরটা আসে, মানে জিনিসটা এরকম হলো NH2R, তাহলে এই জিনিসটাকে আমরা বলবো অ্যামিন। এবং এটা কয় ডিগ্রি অ্যামিন বা কী অ্যামিন? এটাকে আমরা বলি 1 ডিগ্রি বা প্রাথমিক অ্যামিন। এটা আমরা সবাই জানি যে নাইট্রোজেনের সাথে যদি একটা আর থাকে তাহলে আমরা সেটাকে 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন বলি। তো ঠিক একইভাবে যদি এমন হয় যে আমার NH আছে এবং আমার 2টা আর মূলক যুক্ত হয়েছে নাইট্রোজেনের সাথে, তাহলে আমরা তাকে বলি 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যামিন। এবং ঠিক একইভাবে যদি এরকম হয় আর এবং আর, তাহলে সেটাকে আমরা বলি 3 ডিগ্রি অ্যামিন। তো এখন আমার টপিক হলো যে কে কত বেশি ক্ষার, রিলেটিভভাবে কে কত বেশি ক্ষার এবং কেন, সেটা আমরা দেখব। আচ্ছা দেখো, তো আমি যদি বলি যে আমার 1 ডিগ্রি অ্যামিন, যেটা হলো আমার NH2 এবং আর, এবং এখানে একটা লোন পেয়ার আছে। তো ক্ষার, আমি আগেই বলছি ক্ষার কি লোন পেয়ার দিতে পারে বা H+ গ্রহণ করতে পারে, তাকে আমি ক্ষার বলি। তো দেখো এখানে যে এই আরটা আছে, আমরা জানি আর হলো পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট শো করে, মানে ও দাতা গ্রুপ, ইলেকট্রন দাতা গ্রুপ, ও এইদিকে ইলেকট্রন দিবে, মানে মোট কথা আমার নাইট্রোজেন এখানে ইলেকট্রন পাবে, ইলেকট্রন ডেনসিটি পাবে। আবার দেখো নাইট্রোজেন এখানে লোন পেয়ার আছে, তার মানে নাইট্রোজেনের তোমার ইলেকট্রন ডেনসিটি বৃদ্ধি পাইতেছে, যার কারণে ও এখান থেকে ইলেকট্রন বা লোন পেয়ার দিতে পারবে বা ও খুব সহজেই H+কে গ্রহণ করতে পারবে। তার মানে আমি যদি প্রথম টার্মটা বলি, প্রথম রিলেটিভটা বলি, যে আমার NH3 থেকে আমার RNH2, এইটা আমার বেশি ক্ষারীয়, কারণ বুঝতে পারতেছো এখানে আর আমার পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট শো করতেছে। আচ্ছা, তো এখন যদি আমি বলি যে আমার 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন আমার কি আর NHR, দেখো এখানে আমার 2টা আর আছে, তার মানে আমার এখানে 2 দিক থেকে ইলেকট্রন দিবে, এবং এখানে আমার এই যে সেন্ট্রাল নাইট্রোজেনটা আছে, এই নাইট্রোজেনটা আমার কি হবে যে তোমার তার ইলেকট্রন ডেনসিটি বৃদ্ধি পাবে, যার কারণে সে এখান থেকে লোন পেয়ার দিতে পারবে খুব সহজভাবে বা তোমার H+ গ্রহণ করতে পারবে। তার মানে আমি যদি এখন বলি যে আমার এইটা থেকেও আমার এইটা বেশি আমার অ্যাসিডিক, বেশি ক্ষারীয়, আমার এটা বেশি ক্ষারীয়। তো এরপরে যদি আমি 3 ডিগ্রি কথা বলি, আর এন আর আর, তো এখন তোমরা বলতেই পারো যে ভাই এইখানে আমার 3টা ইন্ডাকটিভ ইফেক্ট আছে, মানে 3টা পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট দিতেছে আমার আর 3টা আর অ্যালকাইলমূলক, তাহলে আমি বলতেই পারি যে এখানে খুব স্বাভাবিকভাবে ও লোন পেয়ার দিতে পারবে এবং H+ গ্রহণ করতে পারবে। ঠিক আছে, আমার কথা, তোমাদের কথা ঠিক আছে, বাট জিনিসটা হয় কি, এইখানে একটা খুব বড় একটা জিনিস তোমার এখানে কাজ করে, যেটা হলো আমাদের স্টেরিক বাধা, স্টেরিক ইফেক্ট।
স্টেরিক ইফেক্টটা কি দেখো, এই যে আরটা আমি যদি একেবারে ছোট সংখ্যাটা ধরি যে CH3 CH3 মূলক এইটাও যদি ধরি তাহলে দেখা যায় কি যে এই যে লোন পেয়ারটা আছে এই লোন পেয়ারটা তোমার এই লোন পেয়ারটাকে একেবারে ঘিরে থাকে এইভাবে, আর যদি বা থাকে এইভাবে ঘিরে থাকে, যার কারণে কি হয় ও এই যে বাইরে থেকে যদি আমি একটা H+ কথা চিন্তা করি, এই H+ সাথে ও বন্ডটা ওইভাবে করতে পারে না, মানে ও লোন পেয়ারটা ওইভাবে দিতে পারে না, যার কারণে দেখা যায় কী জন্য করতে পারে না, কারণ এই যে এখানে আমার বড় বড় 3টা গ্রুপ আছে, এই বড় বড় 3টা গ্রুপ আছে, মানে এখানে আর হাইড্রোজেন ছিটায় আছে, এখানে আমার হাইড্রোজেন ছিটায় আছে, যদি আমি ছোট্ট মূলকটার কথা বলি তাও এখানে আমার 9টা হাইড্রোজেন আছে, আমার এখানে 9টা হাইড্রোজেন আছে, যার কারণে আরেকটা হাইড্রোজেনকে প্লাসকে আমার এটা খুব সহজে ধরতে পারে না, যার কারণে এখানে তোমার ইন্ডাকটিভ ইফেক্ট পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট বেশি হওয়ার কারণে পরেও মানে তোমার পজিটিভ ইন্ডাকটিভ ইফেক্ট বেশি হওয়ার পরেও তোমার এখানে এর ক্ষারধর্মীটা দেখাইতে পারে না তেমনভাবে। তো দেখা যায় কি যে এই যে আমি যে সিরিজটা লিখতেছি মানে এটা লিখতেছি এইটার তোমার এই যে এইখানে এটাকে যদি আমি একটু মুছে লিখি, এখন একটু মোছা লাগবে, তো এইখানে যদি আমি এটাকে একটু সরাই লিখি, এটাকে যদি আমি একটু সরাই লিখি তাহলে বুঝতে পারবা যে এইখানে আমার আরেকটা চলে আসে যেটা হলো R3N। তো এইটা হলো আমার সিরিজটা চলে আসে, বুঝতে পারছো জিনিসটা। এখন এটা কি হলো সিরিজটা আমি যদি একটু লিখি তাহলে কি হলো, আমার সবচেয়ে অ্যাসিডিক হলো আমার 2 ডিগ্রি, বেসিক হলো 2 ডিগ্রি, দেন আমার 1 ডিগ্রি, দেন আমার 3 ডিগ্রি, দেন আমার NH3 অ্যামোনিয়া, স্বাভাবিক অ্যামোনিয়া। আচ্ছা, তো এখন আমি যদি অ্যারোমেটিক অ্যামিনের কথা চিন্তা করি, মানে জিনিসটা যদি এরকম হয়, অ্যালিনিন যেটাকে বলে, এটার কথা যদি বলি আমি, এটা কেমন অ্যাসিডিক, এখানেও তোমার লোন পেয়ার আছে, তো দেখা যায় কি যে এইটা আমার অ্যামোনিয়ার থেকেও কম অ্যাসিডিক। যদি বলি কেন, কারণ এই যে লোন পেয়ারটা আছে, ঠিক আছে লোন পেয়ার আছে, ও H+ গ্রহণ করবে খুবই ভালো, বাট এই H+কে গ্রহণ করার থেকেও ওর গুরুদায়িত্ব হলো ও বেনজিন বলয়ে ইলেকট্রন দিবে এবং এখান থেকে আমার রেজোনেন্স হবে। রেজোনেন্স হবে, রেজোনেন্স হওয়ার জন্য ও লোন পেয়ার বলয়ের দিকে দিয়ে দেয় এবং এই বলয়ে রেজোনেন্স হয়, যার কারণে ও H+কে অত সহজে ধরতে পারে না, মানে অত সহজে ধরতে চায় না, যার কারণে ওর অ্যাসিডিকটা মানে ওর বেসিকটা আর কি, ওর বেসিকটা যদি আমি দেখাই একটু, ওর বেসিকটা আসে এদিক থেকে আরও ইসে যেমন দিই, তাহলে এখানে হবে অ্যালিনিন, এই হলো আমার অ্যালিনিন। এখন যদি আমি লাস্ট আরেকটা কথা যেটা হলো আমাদের অ্যামাইড, এই সিরিজের আরেকটাই যেটা হলো আমার অ্যামাইড। অ্যামাইডটা কি, আমার কার্বনিক মূলকের এক পাশে থাকে আমার NH2 এবং আরেক পাশে থাকে আমার R, তো এইটাকে আমরা বলি আমার অ্যামাইড। তো এই অ্যামাইড যেহেতু এইখানেও তোমার লোন পেয়ার আছে, এই অ্যামাইডটা আমাদের একটু দেখতে হবে। দেখো এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস ঘটে যে অ্যালিফেটিকের ক্ষেত্রে আমাদের এখানে রেজোনেন্স ঘটে। রেজোনেন্সটা কি, যে দেখো আমি যদি লিখি যে RCONH2 এখানেও লোন পেয়ার আছে, তো দেখা যায় কি যে প্রথমে কী হয়, রেজোনেন্সটা কী হয় যে এই যে এই বন্ড পেয়ারের ইলেকট্রনটা অক্সিজেন নিয়ে যায়, ও ডেল্টা মাইনাস হয় আর ও হয়ে যায় ডেল্টা প্লাস। তো তখন এই নাইট্রোজেনের লোন পেয়ারটা এই দিকে দিয়ে দেয়, এই বন্ডে দিয়ে এটার সাথে একটা বন্ড করে, যার কারণে আমি যদি লিখি এটা তাহলে এরকম হয়, আর অবশ্যই এটা রেজোনেন্স দুইটাই হবে, আর CO-। আচ্ছা আমি যদি আরেকটু সুন্দরভাবে দেখাই তাহলে দেখো অক্সিজেন এখানে 2টা লোন পেয়ার আছে, অক্সিজেন এখানে 2টা লোন পেয়ার আছে। আচ্ছা, তো এখানে অক্সিজেনের আসলে কিছুই না, অক্সিজেন এখানে 3টা লোন পেয়ার হয়, এখানে অক্সিজেনের 3টা লোন পেয়ার হয়, আর এইখানে ডাবল বন্ড তৈরি হয় এবং এখানে H, এখানে H, আর এখানে পজিটিভ হয়ে যায়। তো এই হলো আমার রেজোনেন্স। দেখো আমি 2টা চিহ্ন এভাবে দিছি, মানে এইটাও হতে পারে এইটাও হতে পারে, এটা রেজোনেন্সের চিহ্ন। তো একটা জিনিস মনে রাখবা যে নাইট্রোজেন যদি আমার 4টা বন্ড করে তাহলে ওর মাথায় পজিটিভ হয়, আর অক্সিজেন যদি আমার একটা বন্ড করে
তাহলে ওর মাথায় নেগেটিভ হয়। হ্যাঁ, এটা এইখান থেকে তোমরা দেখতে পারতেছো, অক্সিজেন একটা বন্ড করছে যার কারণে ওর মাথায় নেগেটিভ আছে, এবং নাইট্রোজেন 4টা বন্ড করছে ওর মাথায় পজিটিভ আছে। আচ্ছা, তো এখন কি হলো আসলে, কি হলো দেখো, নাইট্রোজেন অলরেডি সে নিজে প্লাস হয়ে গেছে, যার কারণে বাইরে থেকে যদি আমি একটা পজিটিভের কথা চিন্তা করি, এই পজিটিভকে ও ধরতে পারে না, কারণ ও এখানে আছে আমাদের মূলত রেজোনেন্সের ভিতরে আছে, ও আছে রেজোনেন্সের ভিতরে, যার কারণে ও বাইরে থেকে ওর কাছে রেজোনেন্সটা বেশি গুরুত্বপূর্ণ হাইড্রোজেন প্লাসকে ধরার থেকে, তার মানে ও আমাদের এখানে হাইড্রোজেন প্লাসকে ধরতে চায় না। তো দেখা যায় কি ওর ক্ষারধর্মিতা আরও বেশি কম, তোমার অ্যামিন বা অ্যামোনিয়া থেকে ওর ক্ষারধর্মিতা আরও বেশি কম। এই ছিল আমাদের তোমার ক্ষারধর্মিতার ব্যাখ্যাগুলো।